কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভৌত আলোক বিজ্ঞানের অনুশীলনী সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা যদি ফিজিক্সের বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে তোমার অনুশীলনে কিন্তু 80% এর বেশি প্রশ্ন আসে। সো এই বছরও তার ব্যতিক্রম হওয়ার কথা না। আর তোমাদের যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে তোমাদের টাইম কম পাওয়া যায়, সো সেকেন্ড ইয়ারে যেগুলো তোমার অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে এগুলোতে অনেকের ল্যাকিংস থাকে। সো আজকের ক্লাসটা ঠিক মতো করলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। এখন দেখো দৃশ্যমান, এক্স রে, গামা, এটা কিন্তু তিনটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বাট আলফা রশ্মি যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি থেকে নির্গত হয়। তাহলে তো কোনটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এটা হবে হচ্ছে তোমার আলফা রশ্মি। তারপরটাতে আসো, একটি তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত, সেটা দেখাই। ধরো এটা হচ্ছে একটা তরঙ্গ মুখ, এখান থেকে তিন দিকে হচ্ছে চলে গেছে তিনটা তরঙ্গ। তো বলছে যে নির্দিষ্ট একটা মোমেন্টে তিনটা ওই যে তরঙ্গ যে আছে এটার মধ্যে হচ্ছে তোমার দশা পার্থক্য কত, এটা একটা সার্কেলের মাধ্যমে দেখাই। ধরো এটা একটা নির্দিষ্ট মোমেন্ট, এখানে দেখো এখানে যে দশা রয়েছে এখানেও সেম দশা, এখানেও সেম দশা, দশা পার্থক্য আছে নাই, তার মানে কত হবে? 0 ডিগ্রি হবে। তারপরটাতে আসো, জি, মাধ্যমে পরিবর্তন হলে আলোক বৈশিষ্ট্যে কি পরিবর্তন ঘটে? মাধ্যমে যদি পরিবর্তন হয় তাহলে আলোক বৈশিষ্ট্যে দুইটা পরিবর্তন ঘটে, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর একটা হচ্ছে বেগ। তো এখানে দেখো যেহেতু বেগ নেই তার মানে একটা অ্যান্সার হবে সেটা তরঙ্গ দৈর্ঘ্য। আর কোনটা একই থাকে সেটা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে একই থাকে। তারপরে আসো পরের প্রশ্নে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিত থেকে 1 মিটার দূরত্বে একটি উজ্জ্বল ধরা প্রস্থ 0.5 মিলিমিটার, চিত দুইটির মধ্যে দূরত্ব হচ্ছে 0.2 মিলিমিটার হলে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? তো এটা সূত্রটা আমরা কি জানি যে বিটা সমান সমান ডি ল্যামডা বাই এ। তো দেখো 2a মানে যে দেখো, তো দেখো এখানে আমার চাইছে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করতে, তাহলে আমি ল্যামডাটা এদিকে দিই, সমান সমান হচ্ছে 2a বিটা বাই হচ্ছে ডি। এখন দেখো ডি এর মান কিন্তু 1 দেওয়া আছে তাহলে এটা লাগতেছে না, তাহলে হচ্ছে 2 এর কত দেখো 2 এর হচ্ছে তোমার 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার মানে আমরা কি জানি যে 0.2 ইন্টু 10⁻³ মিটার। আর দেখো প্রস্থ কত বলছে 0.5 মিলিমিটার, তাহলে এটা গুণ করে দিই 0.5 মিলিমিটার ইন্টু 10⁻³ তা দেখো 10⁻³ 10⁻³ কত আসছে 10⁻6। আর দেখো 0.2 আর 0.5 গুণ করতে আসছে কত আসতেছে 0.10 ইন্টু 0.10। 0.10 মানে কি এই শূন্যটা যদি বাদ দাও তাহলে একটা নিয়ে আসার জন্য কিন্তু এককে যদি আমরা তোমার ওই মেইন সংখ্যা নিয়ে আসি তাহলে কিন্তু এখানে একটা আরটা যোগ হবে মানে মাইনাস হবে। তো কত হচ্ছে 10⁻7 মিটার। সো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো 10⁻7 কতটা আছে 2 নাম্বার আছে, 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরটাতে আসো, টমাস ইয়ং দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে কি প্রদর্শন করেন? এটা তোমাদের মনে হয় শুনতে 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 মুখস্থ হয়ে গেছে যে কি ইয়ং এর ব্যতিচার। সো ব্যতিচার পরীক্ষা তো কি হবে তোমার, ইয়ং দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে কি প্রদর্শন করেন? ইয়ং এর আলোর ব্যতিচার প্রদর্শন করেন। তারপরটাতে আসো, যে দুটি সুসংগত এক বর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য হয়। এখন যখন হচ্ছে তোমার গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে তখন দশা পার্থক্য হতে হবে হচ্ছে পাইয়ের জোর গুণিতক, পাইয়ের জোর গুণিতক। আর আমাকে অপশনে দেখতে হবে পাইয়ের জোর গুণিতক কোনটা আছে। দেখো প্রথমটা তো দেখে বোঝা যাচ্ছে এটা জোর গুণিতক না, 2 নাম্বারটা আমরা অপশনে রাখতে পারি হইতে পারে, 3 নাম্বারটা জোর গুণিতক না। এখন বলতে পারো কেন হচ্ছে পাই জোর গুণিতক না? পায়ের জোর গুণিতক মানে কত হবে? পাই তাহলে n সমান হইতে হবে হচ্ছে তোমার 0 2 4 এরকম, এখানে কিন্তু 1 আছে, 1 কি জোর না, 1 হচ্ছে বিজোড়, এই জন্য পাইটা হবে না আর লাস্টেটা হবে না। সো অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। কেন? কারণ একমাত্র 2 পাই হচ্ছে পায়ের জোর গুণিতক। আশা করি বুঝতে পারছো। তারপরে পরেরটাতে বলছে যে ইয়ং এর পরীক্ষায় দুটি চিত থাকার কারণ কি? চারটা অপশন যদি পড়ো তোমরা, যে সুসংগত উৎস সৃষ্টির জন্য, একটি চির কম্পাঙ্কের জন্য এবং অপরটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, পথের দূরত্বের পার্থক্য সৃষ্টি করার জন্য এবং একটি চির ই ক্ষেত্রের জন্য অপরটি চির বি ক্ষেত্রের জন্য। সো ইয়ং এর পরীক্ষায় দুটি চির থাকার মেইন কারণটা হচ্ছে দুইটা সুসংগত তোমার উৎস সৃষ্টি করার জন্য মেইনলি হচ্ছে দুইটা চির থাকে। স্পষ্ট করে বুঝতে পারছো। কয়টাতে দেখো, একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2, বিন্দুদের মধ্যে পথ পার্থক্য কত? এখন দেখো আমরা কি জানি যে দশা পার্থক্য সমান সমান হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য এখন দেখো দশা পার্থক্য দেওয়া হচ্ছে তোমার π/2, তাহলে পথ পার্থক্যের যেহেতু লাগবে এইটাকে আমি বাম দিকে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসলে ল্যামডাটা উপরে যাবে আর নিচে হচ্ছে 2π থাকবে। তো দেখো পাই কাটা, তাহলে λ/2, তাহলে এখানে λ/2 আছে প্রথমটাতে আছে, তাহলে অ্যানসারটা কি হবে? প্রথমটা হবে পাই λ/2।
এই সূত্রটা মনে রাখলে হবে যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, তারপর তোমরা আছে আছে মানে ডান বাম করে নিতে পারবা। এবং এই জিনিসটা সূত্রটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি বলা হয় যে সহজ বা মিডিয়াম লেভেলের কোন প্রশ্ন দেবে, এটাই কিন্তু দিবে। এখান থেকে অনেকগুলো অনুশীলনী প্রশ্ন আছে, সো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে। তারপরে দেখো পরেরটা বলছে কি, ওই সেম প্রশ্নই যে একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য 5λ/4 হলে দশা পার্থক্য কত। তাহলে দশা পার্থক্য আমরা সমান সমান কি জানি, দশা পার্থক্য হচ্ছে তোমার 2π/λ ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য কত আছে 5λ/4। তো ল্যামডা ল্যামডা কাটলাম, তাহলে কত হচ্ছে 5π/2 হচ্ছে। 5π/2 কোথায় আছে, 3 নম্বরে আছে। সো অ্যানসারটা কি হবে 5π/2। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল দ্বারার মধ্যবর্তী দূরত্ব কত। এটা হচ্ছে তোমার মুখস্থ যে পরপর দুটি উজ্জ্বল দ্বারার পার্থক্য কত হচ্ছে dλ/a। প্রথমটা হচ্ছে অ্যানসার। তারপরে আসছে কি অপবর্তন দুই প্রকার। কয় প্রকার অপবর্তন হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তারপরে হচ্ছে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা এখন মনে রাখাই কি সূত্র হচ্ছে মহাজাগতিক গামা রঞ্জনকে অতি বেগুনি দেশে অবলোকন করেছে রেডিও টেলিভিশন। এখন যত নিচের দিকে যাবে তত কিন্তু বাড়বে। তো সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বেশি, দেখো রেডিওর কিন্তু সবার লাস্টে বলছে রেডিও টেলিভিশন। সো রেডিওর বাংলা কি বেতার। সো এখানে কি অ্যান্সারটা হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে বেতার। তারপর দেখো গিলেক্সের প্রশ্নটা যে নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এটা হচ্ছে তোমার ওই যে তোমার বইয়ের যে ছক আছে ওটা দেখলেই পারবা। এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়াটা হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না, কোয়ান্টাম তত্ত্ব লাগে। তারপর পরেরটা যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পাশাপাশি দুইটি উজ্জ্বল ঝালরের মধ্যে পথ পার্থক্য কত। এখন দেখো যেহেতু উজ্জ্বল বলছে, উজ্জ্বলের ক্ষেত্রে আমরা কি জানি যে n ল্যামডা হয়। আর যদি তোমার হচ্ছে তোমার অনুজ্জ্বল বা হচ্ছে অন্ধকার হয় সেক্ষেত্রে কিন্তু 2n+1 λ/2। এখন দেখো যেহেতু বলছে উজ্জ্বল ঝালর তাহলে হচ্ছে n ল্যামডা। এখন n সমান সমান কি হবে 1,2। তাহলে দেখো যদি 1 হয় তাহলে কিন্তু এখানে হচ্ছে তোমার ল্যামডা, এটা আলাদা রাখি। আর যদি 2 হয় তাহলে হচ্ছে 2 ল্যামডা। তাহলে দুইটি উজ্জ্বল ঝালরের হচ্ছে পার্থক্য কত হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ দিলে কিন্তু হচ্ছে। তাহলে 2 ল্যামডা থেকে ল্যামডা বিয়োগ দিলে কত আসবে, ল্যামডা আসবে। সো অ্যানসারটা কি হবে, অ্যানসার হবে ল্যামডা। তারপরে দেখো নিচের কোন ক্লাসটি দ্বৈত প্রতিসারক ক্লাস। দ্বৈত প্রতিসারক ক্লাস হচ্ছে দুইটা, কোয়ার্টজ ও ক্যালসাইট। কোয়ার্টজ আছে, ক্যালসাইটটাও লিখে দিই। তো দ্বৈত প্রতিসারক ক্লাস ক্লাস কোনটা, কোয়ার্টজ আর ক্যালসাইট। দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ। একটু আগে দুইটা ম্যাথ করলাম, সামনে আরো ম্যাথ আছে। সো তোমরা মানে আই গেস অ্যানসারটা জানোই যে 2π/λ গুণ। দশা পার্থক্য পথ পার্থক্যে 2π/λ গুণ। তারপরে দেখো পয়েন্টিং ভেক্টর এস কি, এস সমান হচ্ছে E×H। এটা তোমাদের পারার কথা। ক্রস গুণ কিন্তু ডট গুণ না, ভালো মতো মাথায় রাখবা। আবার এরকমও দিয়ে দিতে পারে যে EH সাইন থিটা। দেখো ক্রস গুণ হলে কিন্তু সাইন চলে আসছে অটোমেটিক, ডট গুণ আসলে হচ্ছে তোমার কস। সো দুটাই মাথায় রাখা লাগবে। তারপরে আসো যে তরঙ্গ উপরিপাতনের ফলে কোনটি ঘটে। কি ঘটে, ব্যতিচার ঘটে। তবে দেখো একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবমের সূত্র। এখন দ্বিচিরের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার ইয়ার সূত্র, যেটা হচ্ছে উপরিপাতনের মানে দ্বিচিরের ক্ষেত্রে যেটা হচ্ছে অবমের সূত্র, সেটা কোনটা, দ্বিচিরের ক্ষেত্রে আমরা জানি যে অবমের সূত্র হচ্ছে 2+1 হচ্ছে λ/2। বাট এখানে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়, যেটা হচ্ছে তোমার একক চিরে হচ্ছে অবমের সূত্র, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, অ্যান্সার হবে, অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা n ল্যামডা। n ল্যামডাটা হবে হচ্ছে প্রথম ইয়ার সূত্র, একক চিরের ক্ষেত্রে অবমের সূত্র। তারপরে আসো ব্যতিচার এক ধরনের কি, একটু আগে আমরা দেখে আসলাম যে উপরিপাতনের ফলে কি সৃষ্টি হয়, ব্যতিচার। তাহলে ব্যতিচার এক ধরনের কি হবে, হচ্ছে এক ধরনের উপরিপাতন। তারপরে আসো নিচের কোন তরঙ্গটি পোলারায়ন সম্ভব নয়। এখন দেখো এই চারটার মধ্যে কিন্তু একটাই শুধুমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গ রয়েছে, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। যেহেতু অনুদৈর্ঘ্য তরঙ্গ এই জন্য এর পোলারায়ন সম্ভব নয়। কেন, এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। কয়টাতে যাই, যে ফ্রনহফার শ্রেণী অপবর্তনে আলোক রশ্মি সমূহ ও তরঙ্গমুখ যথাক্রমে কি হবে, সমান্তরাল ও সমতল। এটা হবে হচ্ছে অ্যান্সার। যেগুলো একবারে করা যাচ্ছে সেগুলোতে কোনো ব্যাখ্যা দেওয়া আমি প্রয়োজন বোধ করছি, যেহেতু অনেক বড় একটা অনুশীলনী, আজ তোমাদের হাতে সময় খুব কম।
তারপর দেখো এটা একটা ম্যাথ, যে কোনো বেতার তরঙ্গের ই সমান সমান 10⁻⁴ ভোল্টমার মিটার হলে বি নটের মান কত? কারণ আমরা কি জানি যে সি সমান সমান মানে আলোর বেগ সমান সমান ই নট বাই বি নট। এখন আমার কি চাইছে? বি নটের মান চাইছে, তাহলে বি নটটা আমি এদিকে নিয়ে আসি। বি নট সমান সমান হচ্ছে ই নট বাই সি। তাহলে দেখো ই নটের মান কত বলছে? 10⁻⁴। সির ভ্যালু আমরা কত জানি? 3 × 10⁻⁸। তাহলে দেখো এই 8টা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে কত দাঁড়াচ্ছে? 10⁻12 বাই হচ্ছে 3। এখন দেখো যে কোনো সংখ্যার সাথে কিন্তু 1 হচ্ছে গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা যদি 1কে হচ্ছে 3 দ্বারা ভাগ করে তাহলে কি আসতেছে? আসতেছে কিন্তু হচ্ছে তোমার ধরো যে 3.333 এরকম সামথিং আসতেছে। 0.33 তো আমাদের অপশনে দেখো 0.33 তাহলে কিন্তু 10⁻13 আছে, তোমার অ্যান্সারটা নাই। কারণ দেখো এখানে যদি আমরা 0.33 লিখিও তাও কিন্তু 10⁻12 আছে। সো এখানে আমরা কি করব? এই 3টাকে আমরা মানে মেইন সংখ্যায় নিয়ে আসবো। মেইন সংখ্যায় নিয়ে আসলে এখানে কিন্তু আর একটা হচ্ছে তোমার ইয়া হয়ে যাবে, সংখ্যা বাড়বে। তাহলে 3, তাহলে কি তখন কি দাঁড়াবে অ্যান্সার? যে 3.33 × 10⁻13। দেখো এটা কোন জায়গায় অ্যান্সার আছে? অ্যান্সারটা আছে এখানে 3.33 × 10⁻13 টেসলা। সো আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। পরেরটাতে আসো। ই এবং এইচ প্রত্যেকের সাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আলোকের বেগ কত কোণে থাকে? সবাই জানো 90 ডিগ্রি। তারপরে আসো যে একটি গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা এবং গ্রেটিং ধ্রুবক ডি এর সম্পর্ক কি? এটা সবাই জানো যে n = 1/d। পরেরটাতে যাই। একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য কত? এটা আগে দেখছে। দেখো পথ পার্থক্য হচ্ছে λ/2, দশা পার্থক্য সমান কি? 2π/λ × পথ পার্থক্য। পথ পার্থক্য কত দেওয়া আছে? λ/2। সো এই λ কাটা, তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে পাই। পাই হচ্ছে প্রথমটাতে অ্যান্সার আসছে। তারপরটাতে দেখো সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য? এই চারটা অপশন যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে যেহেতু একটু আগে আমরা দেখেছিলাম যে দুটোর মধ্যে 90 ডিগ্রি, সো দুটোর মধ্যে লম্ব হয়, তাহলে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ই এর কম্পন তল এবং বি এর কম্পন তল পরস্পরের উপর লম্ব হবে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো দুটি উৎস হতে সমদশায় একটি তরঙ্গ দৈর্ঘ্যে দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদেরকে কি বলে? দেখো দুইটি উৎস হইতে সমদশায় মানে সেম দশায় যে উৎপন্ন হয় তাকে কি বলবে? তাকে বলবে হচ্ছে সুসংগত উৎস। তারপরে আসো যে কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অপবর্তন, এটা তোমরা সবাই জানো। তারপরে দেখো কি বলছে যে নিচের কোনটির ক্ষেত্রে অপবর্তন সবচেয়ে বেশি হয়? এটা সূত্র হচ্ছে তোমার ওই সূত্রটা আমরা যদি দেখো d λ/a, এটা হচ্ছে তোমার ওই দূরত্বের ইয়া। তো দেখো ল্যামডাটা কিন্তু উপরে আছে, সো যেটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটার ক্ষেত্রে অপবর্তন হবে বেশি। এখন দেখো এই সূত্রটা ওই যে সে মহাজাগতিক গামা রঞ্জনটিকে অতিবেগুনি রশ্মি অবলোকন করেছে রেডিও টেলিভিশন। এখন দেখো রেডিওতে কিন্তু সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, সো এখানে অ্যান্সারটা কি হবে? অপবর্তন সবচেয়ে বেশি কোনটাতে হবে? রেডিও তরঙ্গের ক্ষেত্রে, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি। তারপর দেখো যে ধ্বংসাত্মক ব্যতিচারের সত্য হলো পথ পার্থক্য সমান। সো এটা তোমরা দেখে আসছো আগে থেকে, যে আগেও বলছিলাম যে যদি তোমার হচ্ছে ওই তোমার গঠনমূলক ব্যতিচার হয় সেক্ষেত্রে হবে n λ, আর যদি হচ্ছে ধ্বংসাত্মক হয় তাহলে কত হবে? 2n + 1 λ/2। এটা কোথায় আছে? দেখো এটা আছে হচ্ছে 4 নম্বরে। সো অ্যান্সারটা কি হবে? 2n + 1 λ/2। তারপরে আসো যে কম্পন তল এবং সমবর্তিত আলো সমবর্তন তলের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। দেখো একবার এটা তোমার ম্যাথও না, আসলে তোমার একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে এই দিক থেকে আমি পড়ি যে দুটি সোজা ও সমান্তরাল চির পরস্পর হতে এ দূরত্বে অবস্থিত। একটি একবর্ণী আলো দ্বারা এদের আলোকিত করায় চির হতে ডি দূরত্বে তোমার অবস্থিত পর্দার ডোরা সৃষ্টি হলো। প্রতিটি ডোরা প্রস্থ এক্স, পরবর্তী ডি এবং ডি উভয়কে দ্বিগুণ করা হলো, তাহলে ডোরার প্রস্থ কত হবে? ডোরার প্রস্থ হচ্ছে বিটা, আমরা কি জানি নরমাল সূত্র হচ্ছে d λ/2a। তো দেখো এখানে বলছে যে সৃষ্টি করা হয়েছে, এখন ডোরার প্রস্থ এক্স, পরবর্তীতে এ এবং ডি। আচ্ছা এটা হলো যে আচ্ছা এক্স যেহেতু ধরছে, এক্সটা আমরা ধরি। নরমালি ডোরার প্রস্থ কিন্তু এক্স হবে না, বাট এখানে যদি এক্স ধরছে এক্সটাই ধরি, তাহলে বলছে যে এ এবং ডি উভয়কে দ্বিগুণ করা হয়েছে। এই যে এ এটাকেও দ্বিগুণ করা হয়েছে, তারপর যে ডি ওটাকেও দ্বিগুণ করা হয়েছে, তারপর প্রস্থ কত হবে? এখন দেখো উপরেও যদি দুই গুণ করা হয়, নিচেও যদি 2 গুণ করা হয়, সেটা কি নিউট্রালাইজ হয়ে যাবে না? দুই কাটা যাবে না? সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা এক্সই থাকবে।
কারণ এটা কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ উপর নিচে দুইটাতেই ডাবল করতেছে। তারপরে আসো, অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? টিভি সিগন্যালে ব্যবহার করা হয় না, টিভি সিগন্যালে হচ্ছে তোমার রেডিও ওয়েভ ব্যবহার করা হচ্ছে, সো টিভির সিগন্যাল না। বাকি রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি আছে, অপটিক্যাল ফাইবারও আছে, ফিজিওথেরাপিতে তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো। তারপরে দেখো, মাইক্রোওয়েভ কোনটাতে ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ ব্যবহার করা হচ্ছে কোথায়? রাডারে ব্যবহার করা হচ্ছে তোমার মাইক্রোওয়েভ। এগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো একটু বারবার চেক মানে রিডিং দিলেই পারবা। তো দেখো পরের প্রশ্ন, আলোক তরঙ্গের বেলায় নিচের কোনটি মিথ্যা? আলোক তরঙ্গ দেখো, কোনটা বলছে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, হ্যাঁ ক্ষুদ্রও আছে। লম্বিক তরঙ্গ কি? না, কারণ কি এটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। 3 নম্বর দেখো, এর অস্তিত্ব চোখে অনুভূত হয়, হ্যাঁ চোখে তো লাগে, আলো তো লাগে। আর 4 নম্বর দেখো, সমাবর্তন হতে পারে, আলোর যে অনুপ্রস্থ তাই সমাবর্তন হতে পারে। তাহলে কোনটা অ্যান্সার? বি নাম্বার, কারণ এটা কি, এটা একটা লম্বিক না, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। লম্বিক হচ্ছে তোমার শব্দ তরঙ্গ। তারপরে দেখো, প্রাথমিক বর্ণনা কোনটা? লাল নীল সবুজ, এটা সবার মুখস্থ, সো অ্যান্সার হবে হচ্ছে বেগুনি। তারপরে দেখো যে শৈলে ব্যথা উপশমে নিচের কোন রশ্মিটি ব্যবহার করা হয়? কেমিস্ট্রিতে পড়ে আসছো, অবলোহিত রশ্মি। তারপরে দেখো, আলোর অপবর্তন নিচের কোনটির কারণে ঘটে? ব্যতিচারের কারণে অপবর্তন ঘটে। এই জায়গাটাতে একটু কনফিউশন ক্রিয়েট হইতে পারে, তোমাদেরকে আরেকবার বলি। ব্যতিচার কার কারণে ঘটে? ব্যতিচার ঘটে হচ্ছে উপরিপাতনের ফলে, আর তোমার অপবর্তন ঘটে হচ্ছে ব্যতিচারের কারণে। এই জিনিসটা কিন্তু কনফিউশন হবে, সো গুলাই ফেলিও না। তারপরে দেখো, আলোক কম্পনের একটি নির্দিষ্ট তারে সীমাবদ্ধ করা প্রক্রিয়াকে কি বলা হয়? সমবর্তন বলে। তারপরে, কোন চিরের মধ্য দিয়ে আলোর বেগে যাওয়ার ঘটনাকে ব্যাখ্যা করা যায় কি দ্বারা? তরঙ্গ তত্ত্ব দ্বারা। তরঙ্গ তত্ত্বের মধ্যে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এগুলো সব আছে। তারপরে দেখো কি বলছে, 4000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের দুটি বর্ণ একই বর্ণের আলো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য হচ্ছে 2 × 10⁻7 মিটার, তাদের মধ্যে দশা পার্থক্য কত? ওই সেম সূত্রটাই, দশা পার্থক্য সময় আমরা কি জানি, যেখানে লিখি দশা পার্থক্য 2π/λ কিন্তু হচ্ছে পথ পার্থক্যটা লিখে নিই 2 × 10⁻7। এখন দেখো, তরঙ্গ দৈর্ঘ্য বলছে মানে ল্যামডা কত? 4000 × ইয়ার, তাহলে লিখলাম 2π × 4000 × হচ্ছে 10⁻10, যেহেতু আর্মস্ট্রং বলছে, আর এখানে তো এটা আছে 2 × 10⁻7। এখন দেখো, 4000-এর যদি আমি 3টা শূন্য নেই, শূন্য নিয়ে যদি এখানে যোগ করি তাহলে কিন্তু 10⁻7 অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওটাই করি, আসো। তো দেখো 10⁻7 10⁻7 কাটা, এখানে 4, আচ্ছা এখানে আগে দুইটা না কাটে, 2 2 4, নিচেও আছে 4, তাহলে এটাও কাটা এটাও কাটা, তাহলে পার্থক্য কত হচ্ছে? শুধু পাই থাকতেছে, শুধু পাই থাকলে অ্যান্সার কত হবে? পাই, প্রথমটা অ্যান্সার। তারপরে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং দ্বিচির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ডোরার মানের ব্যবধান কত হবে? মানের ব্যবধান আমরা কি সূত্র জানি, যে x = d λ/a। প্রথমে সূত্রটা লিখবা, লিখে সিনারিও গুলো হচ্ছে তোমার কল্পনা করবা, করলে তাহলে দেখবা সহজ হয়ে যাচ্ছে। মুখস্থ করা লাগতেছে না, অনেকে কি করে শুধু মুখস্থ করে। তুমি দেখো, তুমি যদি হচ্ছে তোমার অনুশীলনী হচ্ছে তোমার ধরো যে ফার্স্ট পার্টে ধরো যে অনুশীলনী মানে প্রত্যেকটা অধ্যায় ধরো 70টার মতো আছে, আবার সেকেন্ড পার্টে একটু বেড়ে যায় 80-90টার মতো থাকে, বহুপদীগুলো বাদ, অনেকগুলো তো আবার 100+ থাকে, এখানে কিন্তু 120টার মতো আছে। সো তুমি যদি এতগুলো মাথায় নিয়ে যাও, তোমার কি পরীক্ষা মনে থাকবে? থাকবে না। সো তোমাদেরকে শর্ট ট্রিক্সও দেখা লাগবে, আবার ক্রাইটেরিয়া গুলো দেখা লাগবে যে কোথায় কি অ্যাপ্লাই করতে হচ্ছে। তা আসো কথা না বলে ম্যাথটা করি, বেশি আর কথা বলি। বলছে কি, চির দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অর্ধেক করা হয়েছে। দেখো এটা হচ্ছে এ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব চির দুইটা, এটা অর্ধেক করা হয়েছে। এখানে যদি অর্ধেক আমি করি তাহলে 1/2 কিন্তু থাকছে, 2টা কিন্তু আলটিমেটলি উপরেই চলে যাচ্ছে। এখানে আমি 2 দিয়ে গুণ দিলাম, লিখছে দ্বিচির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, মানে ডিটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে আরেকটা ডি দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে অর্ধেক করার ফলে উপরে 2 গেছে, আবার উপরে আবার 2 গুণ করা হয়েছে, তাহলে কি 2তে ব্যবধান কত হবে? 2 2 4 গুণ হবে না? সো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 4 গুণ। সো এই জিনিসগুলো তোমরা দেখে অনেক হয়তো প্যারা খাইতে পারো, বাট দেখো তুমি যদি নর্মাল চিন্তা ভাবনা করো ঠান্ডা বাজে, তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা বের করতে পারতেছো। তারপরে দেখো, নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ? সমবর্তন বলে দেয় আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। নিচের কোন তড়িৎ চৌম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? এখন দেখো সবগুলো বেগ কিন্তু সেম, সি হচ্ছে সেম, তাহলে সি বা ভি সমান আমরা কি জানি? এফ ল্যামডা। তাহলে দেখো এটা যেহেতু হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সো এফ ইজ প্রপোর্শনাল টু 1/λ। তাহলে
কম্পাঙ্ক সবচেয়ে কম কার হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন দেখো এই কয়টার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোনটা? মহাজাগতিক গামা, গামা শুধু আসছে এর কম। তারপর হচ্ছে রঞ্জন এক্স রশ্মি, তারপর হচ্ছে রঞ্জন কি অতি বেগুনি, অতি বেগুনি, তারপর হচ্ছে অবলোহিত আসছে, অবলোহিত তার তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সবচেয়ে বেশি, তার মানে এর কম্পাঙ্ক হবে সবচেয়ে কম। তারপরে আসো ই নট ইউ নট এর একক নিচের কোনটি এককের সমান? মানে আমরা দেখো কিভাবে করব, যে সি সমান সমান তো ভেলোসিটি, এটা সমান হচ্ছে 1/ই নট মিউ নট। এখন দেখো সি এর এককটা কি জানি আমরা? ভেলোসিটি। যেহেতু ভেলোসিটি আছে আমি এখানে ভেলোসিটি লিখলাম, ভেলোসিটি। এটা হচ্ছে তোমার এইরকম, তাহলে হচ্ছে ই নট বাই ইউ নট এর হচ্ছে তোমার এককটা কোনটা? তাহলে আমরা এইটাকে এই দিক নিয়ে আসি, এটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে রুট ইউ নট ইউ নট মিউ নট সমান সমান হচ্ছে 1/c। আর আমরা যদি যেহেতু এখানে বর্গ নেই তাহলে বর্গটা তুলে দেওয়া হবে, তো বর্গটা তুলে দেওয়ার জন্য এখানে হচ্ছে স্কোয়ার করবো, এখানে হচ্ছে এম স্কোয়ার, তাহলে হচ্ছে ই নট মিউ নট সমান সমান দাঁড়াচ্ছে কি 1/c স্কোয়ার। 1/c স্কোয়ার মানে কি? সি ইনভার্স 2। এখন দেখো সি মানে কিন্তু ভেলোসিটি, তাহলে এখানে অ্যান্সারটা কি আমরা পাচ্ছি? সি ইনভার্স 2, যেহেতু তার মানে কি ডি নাম্বার অপশনটা এটার সাথে ম্যাচ করতেছে, যে ভেলোসিটি ইনভার্স 2, সেটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো কোনটি সত্য নয়? আলো এক প্রকার শক্তি, হ্যাঁ ঠিক আছে। তারপর আলো এক তরঙ্গ, এটাও ঠিক আছে। ভরবেগ আছে, এটাও ঠিক আছে। বাট 2 নাম্বারটা দেখো, আলোক তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আমরা কি জানি? আলো তরঙ্গ প্রবাহের জন্য কিন্তু কোনো মাধ্যমের পরিবর্তন মানে প্রয়োজন হচ্ছে না। অ্যান্সারটা হবে হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে সত্য নয়, কারণ আলো তরঙ্গ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তারপর আসো একটি এলইডি আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 45 × 10⁻10 মিটার হলে এটি কোন ধরনের আলো হতে পারে? এখন দেখো 45 × 10⁻10 মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা তোমার আর্মস্ট্রং ইউনিটে আছে। আর এখন যদি তোমার ধরো কোন মানে বর্ণের তরঙ্গ, তো সেটা করতে অবশ্যই আমাদের ন্যানোমিটার করতে হবে, কারণ আমরা কেমিস্ট্রিতে দেখছি যে তরঙ্গ যেটা আছে সেটা হচ্ছে ন্যানোমিটারে। তো দেখো 45 × 10⁻10 এটা করলে হচ্ছে 450 ন্যানোমিটার হচ্ছে। এটা তোমার ইয়া করে দেখো, তো দেখো 400 ন্যানোমিটার কত হচ্ছে। এখন আমরা ফিজিক্স থেকে পড়বো তোমার মানে রেঞ্জটা, না কেমিস্ট্রি থেকে? কেমিস্ট্রি থেকে পড়াটা বেশি সেফ, কারণ ফিজিক্স অনেক গোলায় বেলায় দিছে। তো আমার কেমিস্ট্রি রেঞ্জটা তোমরা লিখে দিই, যে বেনি আ স ভ ক লা। 380 থেকে শুরু, 380, 424, 450, 500, 575, 590, 647। এটা দেখবা যে 380 থেকে এখানে 424, এখানে হচ্ছে 450, এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 575, এখানে হচ্ছে 590, এখানে হচ্ছে 647, এখানে হচ্ছে 780। এই জিনিসটা মাথায় থাকলে তোমাদের মাথায় থাকবে। এখন দেখো 450 যেটা বলছে সেটা কিন্তু নীলের মধ্যে পড়তেছে, 424 450, সেখানে নীল যেহেতু অপশন আছে তাই অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে নীল। পরেরটাতে যাই। আলোর অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ উভয় প্রকার তরঙ্গ সম্ভব কোনটিতে? কোনটাতে সম্ভব না, কারণ আলোর কোন অনুদৈর্ঘ্য তরঙ্গ না, আলো কিন্তু নিচে একটা অনুপ্রস্থ তরঙ্গ। সেটা মাথায় রাখবা। অনেকে হয়তো ভাবতে পারে যে অববর্তন বা সমস্ত কোনটাই না। আলো যেহেতু অনুপ্রস্থ, এর কোনো অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্ভব না, তো কোনোটি নয়। দেখো একটি কম্প্যাক্ট ডিস্ককে আলোর সামনে ধরা হলো এবং আলোর সামনে ধরা হলো যেন আলো প্রতিফলিত হয় বিভিন্ন ধরনের আলোর ছোটা দেখা যায়, এর কারণ কি? কম্প্যাক্ট ডিস্ক যেটা রয়েছে এটা কিন্তু একটা হচ্ছে অপবর্তন গ্রেটিং, এটা হচ্ছে একটা অপবর্তন গ্রেটিং। কিন্তু একটা সমস্যা আছে, যে অপবর্তন গ্রেটিং হইলেও এখানে যখন আলো প্রতিফলিত হবে সেখানে কিন্তু কোনো ধরনের আলো দেখা যাবে না। এটা অপবর্তন গ্রেটিং ঠিক আছে, বাট আলো যদি দেখা যায় সেটা কিন্তু অপবর্তন হচ্ছে না, মানে অপবর্তনের ফলে কিন্তু আলোর বিভিন্ন ধরনের আলোটা দেখা যাবে না। সো এখানে এর কারণ হচ্ছে আলোর কোনোটি নয়। এটা অপবর্তন হতে পারতো, বাট যেহেতু আলোর ছটা দেখা যাচ্ছে এই জন্য অ্যান্সার হবে কোনোটি নয়। তারপরে দেখো আলোর কোয়ান্টাম নাম কে দেন? সবার মুখস্থ আছে, ম্যাক্স প্ল্যাঙ্ক, কোয়ান্টাম থিওরি। তারপরে দেখো ইউনট রুট ওভার ইউনট মিউনট এর মাত্রা কত? আমরা কি জানি? সি সমান সমান 1/ইনট মিউনট। সি দেখো তোমার মাত্রাটা কত? এলটি ইনভার্স 1। তাহলে ইনট মিউনটকে আমরা যদি এদিকে নিয়ে যাই, সেটা দ্বারা একবার লিখে নিই, ইনট মিউনটকে সামনে যদি নিয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে, যে এখানে লিখি রুট ওভার ইনট মিউনট সমান 1/LT ইনভার্স 1। তো এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? টি ইন্টু এল ইনভার্স 1। টি ইন্টু এল ইনভার্স 1 কোথায় আছে? দেখো 2 নাম্বার আছে এল ইনভার্স 1/t। সো অ্যান্সারটা হবে হচ্ছে এটা।
তারপরে আসে পরেরটাতে যাই। শুদ্ধ শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে নিচে কোনটি সঠিক? বারবার অনেকবার দেখছো তোমরা, এটা ভুল হওয়ার কথাই না। বি নাম্বারটা অ্যান্সার, সি ইকুয়াল টু 1/√E0/μ0। তবে দেখো, আলোর কণিকা তত্ত্বের প্রবর্তক কে? এটা তোমাদের মুখস্থ বিদ্যা, নিউটন। কেলাসের গঠন নির্ণয়ে আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়? অপবর্তন ব্যবহৃত হয়। তো তোমার যেগুলো হচ্ছে জ্ঞানমূলক রয়েছে, এগুলো হচ্ছে বারবার দেখে যাবে, তাহলে মাথায় থাকবে, এগুলো নিয়ে আসলে মাথায় ঘামানোর দরকার নেই। তবে দেখো, একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 হচ্ছে আর্মস্ট্রং। তরঙ্গটি কোন ধরনের? এখন দেখো, যদি হচ্ছে তোমার হাজারে ঘরে থাকে আর যদি হচ্ছে আর্মস্ট্রং ইউনিট থাকে, তাহলে সেটা অবশ্যই দৃশ্যমান আলোক হবে, যদি সেটা রেঞ্জ 4000 থেকে 8000 হয়। সেটা মাথায় রাখবে, এটা প্যারা নেওয়ার দরকার নেই। যদি এর মধ্যে থাকে তাহলে সেটা অবশ্যই দৃশ্যমান হবে। তো এটা অ্যান্সারটা কি হবে? দৃশ্যমান আলো। তারপর আসে পরেরটাতে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেন? বিজ্ঞানী হাইগেন্স প্রথম আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রবর্তন করেন। আর নিউটন কি করছে? নিউটন হচ্ছে কণা তত্ত্ব, এটা তোমরা দেখছো। তারপরটাতে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। তাহলে ওই বিন্দুতে তরঙ্গের দশা পার্থক্য কত? তাহলে আমরা অনেক আগে মানে এই ক্লাসের শুরুর দিকে দেখছিলাম যে দশা পার্থক্য যদি পায়ের জোর গুণিতক হয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে উজ্জ্বল বিন্দু। আর যদি হচ্ছে তোমার বিজোড় গুণিতক হয়, পাই এর বিজোড় হয়, তাহলে কিন্তু হবে হচ্ছে কালো ডোরা। তো দেখো, প্রথমটা তো হচ্ছেই না, পরেরটাতে দেখো বীজগণিতক না, মানে পুরোপুরি আসতেছে না, ফ্র্যাকশন। এটাও সেম, বাট এখানে দেখো এইখানে কিন্তু পাইটা কিন্তু একটা বিজোড় সংখ্যা। সো পাইয়ের যেহেতু এটা বিজোড় গুণিতক, তাই অ্যান্সারটা হবে ডি নাম্বার। পরেরটাতে আসি, একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের ওপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এটি কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়? এটা ব্যাখ্যা করা যায় হচ্ছে তোমার অপবর্তন দ্বারা। আলোক যখন একটা দিয়ে আসে চারপাশ দিয়ে একদম ছড়াই যাচ্ছে, এটা হচ্ছে অপবর্তন দ্বারা ব্যাখ্যা করা হয়। তারপর দেখো, শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গমুখের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত হচ্ছে E/B হইলে এর মান এককে কত? সি সমান সমান জানোই, এটা হচ্ছে তোমার শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে সি। সি সমান সমান ওই যে E0/B0, E/B, এটা তো তোমরা ম্যাথটা করলাম একটা, ওই যে টেসলা। তারপর আসো, নিচের কোন বর্ণটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? ছকটা তো তোমরা দেখছো, ছক না তো, ওই যে লিখে দিয়েছিলাম বেনিয়াল সহ কলা, সেখান থেকে আমরা দেখছি বেগুনের যে কালার, এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তরঙ্গ সবচেয়ে কম মানে কি? এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবা। তবে দেখো, মিটার স্কেলে লাল এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবধান কত? তো এই জিনিসটা তোমাদেরকে আরেকবার ওইখান থেকেই দেখাই। তো দেখো, এখানে দেখো, ওখানে কি বলছিল যে, একবার দেখে আসি, ভুলে গেলাম। লাল এবং বেগুনি কালার বলছিল। তো দেখো, বেগুনি সর্বোচ্চ রেঞ্জ কত? 424, এটা মাথায় রাখো। আর লালের হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 647। এখান থেকে আমরা ম্যাথটা করব। দেখো, বেগুনি সর্বনিম্ন ছিল হচ্ছে, সর্বোচ্চ ছিল হচ্ছে 424, আর লালের হচ্ছে সর্বোচ্চ ছিল হচ্ছে তোমার 647। তো এই দুটো বিয়োগ করলে কত আসতে দেখি। 223 আসতেছে। এখন দেখো 223, আর যেহেতু হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে একটু মানে ওই ইয়াগুলো তোমার রেঞ্জগুলো একটু আলাদা বলতে, সো 2.35 × 10⁻7 মিটার, এটা দিলে মোটামুটি অ্যান্সারটা আসবে। যদি ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তোমার আলাদা রেঞ্জ, সো এখানে ওই রেঞ্জে হয়তো আসবে, বাট যদি কেমিস্ট্রিটা অনুযায়ী করো তাও দেখো যে ঠিক আছে, তখন 4.75 কখনোই হবে না, 5.25 হবে না, 3.55 হওয়ার চান্স নাই। তারপরে দেখো, দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি, ওই যে বললাম কি 4000 থেকে 8000 আর্মস্ট্রং। পরেরটাতে আসি, তরঙ্গের উপরে স্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য 3π/2 হইলে পথ পার্থক্য কত?
আবার ওই ম্যাথটা আসছে, তাহলে দশা পার্থক্য কত বলছে 3π/2। তারপর পথ পার্থক্য হলে কি হবে, ল্যামডা উপরে আসবে 2π নিচে যাবে, তাহলে পাই কাটা, তাহলে কত হচ্ছে 3π/4। 3π/4 মানে কত হচ্ছে 0.75 ন্যানোমিটার, 0.75 ল্যামডা। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটি চির বাদ দিলে কোনটি ঘটবে? দ্বিচি পরীক্ষায় একটি চির বাদ দিলে কি ঘটবে? অপবর্তন ঘটবে। তোমরা সবাই পারবা। তবে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কোন বিন্দুর উজ্জ্বলতা সত্য কি? উজ্জ্বলতা সত্য হচ্ছে সি নাম্বারটা, ওই যে বলছিলাম এন ল্যামডা। এন ল্যামডা দাঁড়ান, দেখো এখানে টু কাটা দিলে কিন্তু এন ল্যামডাই থাকতেছে, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তবে দেখো পৃথিবীর চারপাশে যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে পৃথিবীর আকাশের রং কেমন দেখা যেত? কালো দেখা যেত। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি কোনো কিছু প্রতিফলিত হতো না, প্রতিফলিত না হলে কি হবে? কালো দেখাবে। বৃষ্টির দিনে পানির ওপর তেলের পাতলা ফিল্ম সুন্দর দেখায়, এর কারণ হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণের কারণে আলোগুলো ছড়ায় যায়, এই জন্য হচ্ছে সুন্দর দেখায়। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চির থাকার কারণ, এখন প্রথমের দিকে যে এমসিকিউ সেখানে পড়ছিলাম কেন, দুটি সুসঙ্গ দেশি সৃষ্টির জন্য। বাট এখানে ওই অপশনটা নেই, এখানে যেটা সবচেয়ে মানে রিলায়েবল অপশন সেটা হচ্ছে পথের দূরত্বের পার্থক্য সৃষ্টি করার জন্য দুটি চির থাকে। তবে দেখো তরঙ্গ গতির ক্ষেত্রে আলো ও শব্দ আচরণগতভাবে সদৃশ কেবলমাত্র ব্যতীত সমবর্তন ব্যতীত, কারণ শব্দ যেহেতু একটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, এর কোনো সমবর্তন হয় না, কিন্তু আলো সমবর্তন হয়। তবে দেখো ইয়ং এর দ্বিচি পরীক্ষা যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পট্টির প্রস্থ বিটা হবে। বিটা সমান আমরা কি জানি, ডি ল্যামডা বাই 2a। এখন বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে পট্টির প্রস্থ কত হবে? এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে এটাও দ্বিগুণ হবে, সো অ্যান্সারটা কত হবে 2 বিটা। পরেরটাতে আসো, আলোর তরঙ্গের মাধ্যমে কি সঞ্চালিত হয়? বেগ, ত্বরণ, ভরবেগ না শক্তি? শক্তি সঞ্চালিত হয়, অ্যান্সার ঠিক হবে শক্তি। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ শূন্য স্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে তার যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটা কি? আগে তোমাদেরকে বলছিলাম যে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, আর তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ এটা হচ্ছে পরিবর্তন হয়, আর অপরিবর্তিত থাকে কোনটা? কম্পাঙ্ক। তারপরে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় বেগুনি, এটা হচ্ছে রেঞ্জ দিয়ে 4000 আর্মস্ট্রং এবং লাল 8000 আর্মস্ট্রং বর্ণের আলোর জন্য ব্যতিজার ঝালের প্রস্থ অনুপাত কত? আচ্ছা নিচে গুলো করে লিখলাম, শুধু ডি ল্যামডাটা লিখে উপরে, যেহেতু এখানে হচ্ছে রেঞ্জটা বলছে। দেখো বেগুনির ক্ষেত্রে হচ্ছে আর্মস্ট্রং, বেগুনির ক্ষেত্রে ধরো আমরা বি ধরে করলাম, বেগুনির ক্ষেত্রে এটা হচ্ছে 4000, আর ধরলাম হচ্ছে আলো লালের জন্য রেড, এটা হচ্ছে তোমার 8000। তাহলে দেখো 4000-এর দ্বিগুণ কিন্তু 8000, তাহলে যদি বলছে যেহেতু বেগুনি আগে চাইছে আর লাল পরে, তার মানে হচ্ছে নিচে ওপরে হচ্ছে 4000 থাকবে, নিচে থাকবে হচ্ছে 8000, তো ভাগ করলে কত আসছে 1:2। সো অ্যান্সারটা কি হবে 1:2। আশা করি বুঝতে পারছো। বাকি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট যেহেতু আছে, এখানে শুধু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই জন্য অনুপাতটা হবে হচ্ছে 1:2। বাট তোমাদেরকে দেখা লাগবে বেগুনি আগে বলছে না লাল আগে বলছে, যদি লাল আগে বলতো তাহলে কিন্তু 2:1 হয়ে যেত। সো যখন অনুপাত বলবে ভালো মতো খেয়াল করবা যে কি চাইছে, মানে কোন জিনিসটা আগে চাইছে, যেটা আছে সেই অনুযায়ী। যেরকম হচ্ছে তোমার প্রশ্ন যেরকম যে বায়োলজি থেকে আসে যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা অনুপাত কত, এটা আমরা জানি 600:1। বাট অনেক সময় দেখা যায় শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে লোহিত রক্তকণিকা অনুপাত কত। সেম ভাবে হিমোগ্লোবিন এবং হিম, সো দেখতে হবে যে কোন জিনিসটা আগে চাইছে সেই অনুযায়ী অনুপাতটা হবে। তারপরে দেখো ইয়ং এর দ্বিচি পরীক্ষায় সমান বেদে রেখাচিত্র নেওয়া পরিবর্তে একটি বেদ অপরটির দ্বিগুণ করা হলো, তাহলে ব্যতিচার সজ্জায় স্বর কি হবে? তীব্রতা মানে কি? ইন্টেন্সিটি। এখন ধরো যে ইন্টেন্সিটি, এখানে ধরো যে একটি বেদ অন্যটি বেদের দ্বিগুণ করা হলো। এখন দেখো আইম্যাক্স সমান সমান আমরা কি জানি যে I1 প্লাস I2, এট দ্য সেম টাইম আই মিন মানে হচ্ছে I1 মাইনাস I2। দেখো বলছে যে এক্ষেত্রে তো বললো একটি বেদ অপরটি দ্বিগুণ করা হলো। এখন দেখো যদি দ্বিগুণ করা হয় তাহলে এই সেকেন্ড যে ইন্টেন্সিটি সেটাও বাড়বে। সো আলটিমেটলি আমরা যখন এই ব্যস্ত মিনে ভ্যালু বের করবো তখন কিন্তু আমার স্কোয়ার করতে হচ্ছে। এখন ধরো প্রথমে ছিল হচ্ছে 2, পরে হয়েছে 4, এটা আমরা একটা মানে সিনারিও কল্পনা করি। দেখো 2 আর 4 যদি যোগ করি তাহলে এখানে কিন্তু হচ্ছে তোমার কত হচ্ছে, তোমার এখানে হবে হচ্ছে 36 এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আইম্যাক্স। আর যদি সেম দুইটা থাকতো তাহলে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, 4 স্কোয়ার করলে 16। সো প্রথমটা কিন্তু সর্বোচ্চ তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে প্রথমটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে আই মিন সমান I1 মাইনাস I2, যদি দুইটাই সেম থাকতো তাহলে আই মিন কত হতো 0 হইতো। কারণ আমরা দেখি যে তোমার I1 এটা হচ্ছে তোমার হচ্ছে 4 ধরছি, আর I2 হচ্ছে কত ধরছি 6, তাহলে 4 - 6
হোল স্কোয়ার করলে কত হচ্ছে দেখো -2 এর উপর স্কোয়ার মানে কত হচ্ছে 4। আগে ছিল হচ্ছে 0, এখন হচ্ছে 4, তার মানে কি অবশ্যই বাদ দিতে পারছে। সো অ্যান্সারটা হবে যদি সমান বেধে রেখাচিত্র নেওয়ার পরিবর্তে যদি হচ্ছে একটি বেধ অপরটি দ্বিগুণ করা তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন উভয় তীব্রতায় বৃদ্ধি পাবে। ক্যালকুলেশনের মাধ্যমে দেখাই দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো যে কোনো রেখা ছিদ্রে সর্বোচ্চ অপবর্তন ঘটবে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি। এখানে দেখো রেডিওটার তরঙ্গ তো সবচেয়ে বেশি, সো অপবর্তন সবচেয়ে বেশি ঘটবে কোনটায়? রেডিও তরঙ্গের ক্ষেত্রে। পরেরটাতে আসো। একটি একক রেখাছিদ্রে অপবর্তনের রেখাছিদ্রের বেধ অর্ধেক করা হলো এবং পর্দা ও রেখাছিদ্রের দূরত্ব দ্বিগুণ করা হলো। মুখ্য উজ্জ্বল পট্টির বেধ x সমান আমরা কি জানি ডি ল্যামডা বাই। এখানেও সিনারিও কল্পনা করে করবো তাহলে এবার সহজ হয়ে যাচ্ছে। দেখো রেখাছিদ্র জয় যেগুলো আছে তার বেধ অর্ধেক করা হয়েছে, এটা হচ্ছে অর্ধেক করা হয়েছে। অর্ধেক করা হলে উপরে কিন্তু 2 দিয়ে গুণ হচ্ছে, সরাসরি করে দিচ্ছি। আর বলছে পর্দা এবং রেখাছিদ্রের মধ্যে যে দূরত্ব সেটাও দ্বিগুণ করা হচ্ছে, যে ডি এটাও দ্বিগুণ করা হচ্ছে। সো আলটিমেটলি 2 গুণ করলে 4 গুণ হচ্ছে, তাহলে কত অ্যান্সার হবে? 4 গুণ অ্যান্সার। তবে দেখো অসমবর্তিত আলোক রশ্মিকে আংশিক কিংবা সমতলে সমবর্তিত আলোকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তরিত করা হয়, নিচের কোন পদ্ধতিতে এটি সম্ভব নয়? অপবর্তনে এটি সম্ভব নয়। এবার দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান ডি এবং ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ঝালরের কৌণিক বেধ কত? এখানে একটা সমস্যা আছে। নর্মালি তোমার যে কৌণিক বেধ আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে তোমার ল্যামডা বাই ডি, বাট ইসাক স্যারের বইয়ে যেটা তোমার ডিস্টেন্স ডি এটাকে 2d ধরে করছে, মানে ভ্যালু সেম। ধরো যে 5 ন্যানোমিটার আছে, অন্যান্য বই হচ্ছে তোমার ধরো 5 ন্যানোমিটার ধরছে ডি ইকুয়াল টু, ইসাক স্যারের বই 2d ইকুয়াল টু হচ্ছে 5 ন্যানোমিটার ধরছে। তো তপন স্যারের বই অনুযায়ী হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার, বাট ইসাক স্যারের অনুসারে অ্যান্সার দেওয়া হচ্ছে ল্যামডা বাই 2d। আর যেহেতু ইসাক স্যারের বই থেকে বেশি তোমার এক্সাম অনুসরণী আসে আর স্যার নিজের বইয়ের সূত্র অনুযায়ী অ্যান্সার দিচ্ছে, সো তোমরা তপন স্যারের এটা স্কিপ করা আমার মনে হয় ভালো। তপন স্যার অনুযায়ী এটা সঠিক, কিন্তু যেহেতু ইসাক স্যার ডি কে 2d ধরে করছে এবং অ্যান্সার অনুসারে এটা দেওয়া আছে, সো এই জিনিসটা তোমরা অ্যান্সার দিবা। তবে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর হচ্ছে সবুজ, লাল এবং নীল বর্ণের আলো ব্যবহার করে ঝালর প্রস্থগুলির মান পাওয়া যায়। এখন ওই যে সেম সূত্র ডি ল্যামডা, তাহলে দেখো ডি ল্যামডা বাই 2a যে সূত্র, যেহেতু হচ্ছে বাকি সব কনস্ট্যান্ট আছে, সো ল্যামডাটাই পার্থক্য। সো আমরা ল্যামডাটা দেখবো যে লাল যেটা মানে হচ্ছে তোমার ধরো আর, লাল ধরছে হচ্ছে আর, সো আর এর যেটা সেটা কিন্তু সবচেয়ে বেশি হবে, তাহলে হচ্ছে আমরা কি পাবো? বিটা আর। তারপরে দেখো বেনি নি কিন্তু সবচেয়ে ছোট, বাট সবুজটা কিন্তু তার থেকে বড় আছে, তাহলে হবে হচ্ছে বিজি, বিটা জি। আর নীলে হচ্ছে বিটা হচ্ছে নীলের বি। তো দেখো এখানে কোন অপশনে ওটা আছে? দেখো ডি নাম্বার অপশনে আছে আর জি বি, সো এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষা আলোর যে বর্ণের জন্য ঝালরের বেধ ন্যূনতম হয় তা হলো ওই ল্যামডা যেটা কম, তাহলে ন্যালটা কোন হচ্ছে বেনি, নীলের হচ্ছে সবচেয়ে কম এখানে। তবে দেখো মাধ্যম পরিবর্তন হলে আলোর কোন বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে? এটা তৃতীয়বারের প্রশ্ন আসছে। তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ পরিবর্তন ঘটে আর কম্পাঙ্ক হচ্ছে সেম থাকে। তো দেখো কোন একটি মাধ্যমের জন্য সমবর্তন কোণ হচ্ছে 60 ডিগ্রি, এর জন্য সংকট কোণ কত হবে? এখন সমবর্তন কোণ 60 ডিগ্রি, তাহলে tan থিটা হচ্ছে সমবর্তন কোণ, tan থিটা সমান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তাহলে ইয়া কত হচ্ছে সমবর্তন কোণ কত হচ্ছে? আচ্ছা এটা হচ্ছে tan 60। আচ্ছা এখানে সরাসরি করে দিই tan 60 সমবর্তন কোণ, এটা হচ্ছে সংকট কোণ কত হবে? tan থিটা সমান 1/sin ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণ ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো tan 60 মান কত হচ্ছে? √3 সমান হচ্ছে 1/sin ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটা। তো সাইনকে আমরা যদি এদিকে নিয়ে আসি, sin থিটা সি সমান কি দাঁড়াচ্ছে? 1/√3। তাহলে সংকট কোণ থিটা সি সমান কি দাঁড়াচ্ছে? sin ইনভার্স 1/√3। তো sin ইনভার্স 1/√3 কোথায় আছে? ডি নাম্বার অপশনে sin ইনভার্স 1/√3, তো এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। তারপরে দেখো ফ্রেনেল অপবর্তন ঘটার ক্ষেত্রে নিচে কোনটি প্রয়োজনীয় সত্য? ফ্রেনেলের ক্ষেত্রে হচ্ছে সত্য হচ্ছে যে ছিদ্র হতে উৎস কিংবা পর্দা কোনটি অসীম দূরত্বে থাকবে না, এটা হচ্ছে ফ্রেনেলের সত্য। তারপরে দেখো
অপবর্তনের দ্বারা আলোর কোন ধর্মটি হচ্ছে প্রমাণিত হয়? তরঙ্গরূপ। যদিও বইয়ের ভিতরে লেখা আছে হচ্ছে তোমার তির্যক রূপটা, বইয়ের ভিতরে কোনো একটা লাইনে আছে লেখা আছে, বাট এখানে অনুশীলনীর আনসার হবে হচ্ছে তরঙ্গরূপ, এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট। এটা দেখো, আই এবং 4i প্রাবল্যের দুটি তরঙ্গ উপরিপাতিত হলো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত কত? তো দেখো, আই আর এটা হচ্ছে 4i ধরলাম, এটা মানে কি এ স্কয়ার প্রপোর্শনাল টু হচ্ছে তোমার ওই যে কি অ্যামপ্লিটিউড বা বিস্তারের অনুপাতের সমান। তাহলে এখন দেখো কত হচ্ছে, i/4i। এখানে তার হচ্ছে তোমার ধরো যে 4i যেহেতু হচ্ছে 1 প্লাস, আচ্ছা এটা এইভাবে না, ধরো তাহলে দেখো i/4i এটা সমান সমান তাহলে কি যাচ্ছে a1 স্কয়ার বাই a2, এটার উপর হচ্ছে স্কয়ার। তাহলে a1/a2 কত হচ্ছে, মানে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে তোমার হচ্ছে 1/2। এখন বলছে প্রাবল্য। তো দেখো a1/a2 এটাকে আমরা হচ্ছে ইয়া করি, যে যদি এটার উপরই স্কয়ার, এটা হচ্ছে i এর স্কয়ার মান, তাহলে দেখি কত আসছে প্রাবল্য, a1 প্লাস a2 আর a1 মাইনাস a2, এটা হচ্ছে প্রাবল্য। আমরা দেখবো যে i/4i। তো দেখো a1 প্লাস a2 মানে কত হচ্ছে 1 প্লাস 2, 1 প্লাস 2 আর নিচে হচ্ছে 1 মাইনাস 2 হোল স্কয়ার, এটা হচ্ছে i1 প্লাস i2। তো দেখো এখানে কত হচ্ছে, এখানে আসছে 3 আর নিচে হচ্ছে মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 3 আসছে, তার মানে হচ্ছে 3/1, এটার উপর হোল স্কয়ার মাইনাস 1। সো এখানে আসছে 9:1, তাহলে i আর 4i এর হচ্ছে তোমার অনুপাত কত হচ্ছে, প্রাবল্যের অনুপাত কত হচ্ছে 9:1। সো এই জিনিসটা মাথায় রাখবা যে আমরা যে অ্যামপ্লিটিউড আছে এই অনুপাতটা থেকে বের করবো, যেটা যেহেতু হোল স্কয়ার, তাহলে প্রথমে এখান থেকে এটার মানটা বের করে নিলাম যে এই দুটো অনুপাত কত হচ্ছে 1/2, তারপরে আমরা নতুন করে এখান থেকে এইভাবে বের করবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। যে তারপরে দেখো, ইয়ং এর পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা আই, যদি প্রতিটি ছিদ্রে বেদ দ্বিগুণ করা হয় তাহলে সর্বোচ্চ তীব্রতা কত হবে? সো এটা দেখি কিভাবে করা যায়। তো দেখো এটা আসলে মেইনলি হচ্ছে যে তোমার বেদ, এটা হচ্ছে তীব্রতার সমানুপাতিক, তীব্রতার সমানুপাতিক টু বেদ। সো তীব্রতা যদি 2 গুণ করা হয় তাহলে বেদও হচ্ছে 2 গুণ, মানে বেদ যদি 2 গুণ করা হয় তাহলে তীব্রতা 2 গুণ বাড়বে। সো 2i হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, দুটি সুসংগত একবর্ণী আলোক তরঙ্গ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য, যখন বলছে গঠনমূলক তার মানে কি দশা পার্থক্য হচ্ছে কত হবে, পায়ে জোর গুণিতক। তো জোর গুণিতক এখানে দেখো একটাই আছে, 2পাইটা হচ্ছে জোর গুণিতক, এটা আগে করে আসছো। 2 নাম্বার দেখো, সরি 2 নাম্বার পরের প্রশ্ন, নিচের কোনটি সমবর্তিত আলো গঠন করতে পারে? সমবর্তিত আলো গঠন করতে পারবে কোনটা, নিকেল প্রিজম। এটা পরেরটাতে আসি, প্রতিফলনের সাহায্যে আলো সমবর্তিত করা গেলে প্রতিফলিত এবং প্রতিসৃত রাশির মধ্যবর্তী কোণ কত হবে, π/2 বা 90 ডিগ্রি। তোমরা সবাই জানো। তো আমরা অনুশীলনী একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণের ক্লাস, ধৈর্য ধরে করো। ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করার পর তোমার আর দেখা যাবে যে কোনো জিনিস মুখস্থ করা লাগতেছে না, তোমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারবে। সমবর্তিত আলোর ক্ষেত্রে তরঙ্গ কম্পল তল ও সমবর্তিত তলের মধ্যবর্তী কোণ কত? এটাও সেম 90 ডিগ্রি বা π/2। তারপর দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি উৎপন্ন করতেছে, ত্বরণযুক্ত আধান তৈরি করতেছে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ত্বরণযুক্ত আধান তৈরি করতেছে। তবে দেখো, রাডার তরঙ্গ বলতে কোন তরঙ্গ বোঝায়? রাডার তরঙ্গটা মানে রাডারে কোন তরঙ্গ ব্যবহার করা হচ্ছে, মাইক্রোওয়েভ ব্যবহার করা হচ্ছে। সো রাডার বলতে বোঝাচ্ছে হচ্ছে মাইক্রো তরঙ্গ। দেখো, কার কম্পাঙ্ক সর্বাধিক? তো দেখো আমরা কি আগে দেখে আসছিলাম, এফ ইজ প্রপোর্শনাল 1/λ, কার কম্পাঙ্ক সর্বাধিক হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো
এখানে দেখো এই চারটা যদি চিন্তা করো তাহলে দেখো গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে এর কম্পাঙ্ক হচ্ছে সর্বাধিক। তো দেখো ওজোন স্তর কোন বিকিরণ শোষণ করে? ওজোন স্তর আমরা কি জানি, অতি বেগুনি রশ্মি শোষণ করে। ওজোন স্তর যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে আছে ওজোন স্তর। তবে দেখো কোন নীতির উপর ভিত্তি করে আলোকীয় বস্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে। এটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের মানে পড়া, তারপর তোমরা দেখে দেখো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পানির মধ্যে করা হলে পট্টির বেদ, দেখো যখন তোমার পরীক্ষা যখন পানির মধ্যে করা হচ্ছে, পানি যেটা একটু তুলনামূলক বায়ু থেকে হচ্ছে ঘন মাধ্যম, পানি কিন্তু বায়ু থেকে একটু ঘন মাধ্যম, সো তার বেগটা হচ্ছে কমে যাচ্ছে। তা বেগটা যদি তোমার কমে যায়, সো দেখা যাবে যে তোমার এই ল্যামডাটা যদি মানে বেগ সরি তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার কমে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যটা যদি কমে যায় তার মানে হচ্ছে তার, আচ্ছা দেখি এটা একটু, তো দেখো পানি যখন হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য মানে তোমার ওই যে কোনো একটা মানে কোনো একটা পরীক্ষা যদি পানির মধ্যে করা হয় তার কিন্তু বেগটা কমতেছে, তরঙ্গ দৈর্ঘ্যটাও হচ্ছে তোমার কমতেছে, তার মানে কি দাঁড়াবে, বেগটাও কমবে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেদের সম্পর্ক হচ্ছে এ সমান সমান ডি ল্যামডা বাই এ। সো এটা যদি কমে, সো আলটিমেটলি এক্সটাও কমবে। সরি পরেরটাতে দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যতিচার পট্টির কৌণিক বেদ নিচের কোনটির উপর নির্ভর করে না? ওই যে তোমাদেরকে দেখাইছিলাম যে কৌণিক বেদ সূত্র কি, ল্যামডা বাই ডি। তো দেখো এখানে ল্যামডাও আছে, ডিও আছে, এই ল্যামডা বাই ডি অনুপাতও আছে, বাট সি নাম্বার বড় ডির ছিদ্র পদ্মার মধ্যে দূরত্ব, এটার মধ্যে কোনো ইয়া নাই। সো অ্যান্সারটা হচ্ছে তোমার ল্যামডা বাই ডি, মানে সরি ছিদ্রের পদ্মার দূরত্ব ডি, এটার কোনো ভূমিকা নাই। তারপরে আসো, একটি একবর্ণী রশ্মিগুচ্ছ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল, ফলে আলোর, দেখো নর্মাল চিন্তা করো যে ঘন মাধ্যম যখন থাকে তখন কিন্তু হচ্ছে তোমার মানে অনেক ফোর্স করে কিন্তু তোমাকে আগায় যাওয়া লাগতেছে, বা তুমি যখন হচ্ছে তোমার একটা নর্মাল লঘু মাধ্যমে গেলে তুমি কিন্তু একদম এরকম জোরে জোরে চলে যাচ্ছ, সো আলোর বেগটা কিন্তু সেক্ষেত্রে তোমার বাড়তেছে। তুমি চিন্তা করো তোমার তখন রেজিস্ট্যান্স বেশি থাকবে, মানে ঘন মাধ্যমে কি অনেক জিনিস থাকে না, মানে ওগুলাকে শক্তি প্রয়োগ করে আগায় যাওয়া লাগতেছে, সো সেখানে হচ্ছে তোমার বেগটা হচ্ছে নর্মালি কম থাকবে, বাট যখন তোমার সামনে কোনো বাধা নেই তুমি একদম জোরে জোরে চলে যাচ্ছ, সো বেগটা কি বাড়বে। তারপরে দেখো, একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত হচ্ছে 1:3, এই দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা কত হবে? সেটা দেখি কিভাবে করবো আমরা। তো দেখো বলছে হচ্ছে তোমার বিস্তারের অনুপাত মানে A1/A2, এটা সমান সমান দাঁড়াইছে হচ্ছে 1/3। এখন বলছে যে যদি উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? তীব্রতার অনুপাতটা আমরা কিভাবে করব, দেখো আমরা কি জানি যে এটার উপর স্কয়ার করলে কিন্তু তীব্রতার অনুপাতটা পাওয়া যাচ্ছে I1/I2 ইন্টেন্সিটি। সো দেখো এটা আমরা করি যে A1 প্লাস A2, A1 মাইনাস A2, দেখো এখানে স্কয়ার করলে হচ্ছে I1/I2 আসতেছে। তো দেখো এখানে A1 প্লাস A2 কত হচ্ছে 1 প্লাস 3 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে তোমার 1 মাইনাস 3 হোল স্কয়ার, তাহলে এখানে আসতেছে হচ্ছে তোমার 16, নিচে আসতেছে হচ্ছে মাইনাস 2 স্কয়ার করলে 4, তারপরে হচ্ছে I1 ইন্টু I2 ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার 4:1। 4:1 কোথায় আছে, প্রথমটাতে আছে, সেটা হচ্ছে অ্যান্সার। সেখানে দেখবা যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেহেতু চাইছে এই জন্য হচ্ছে 4:1 হয়েছে, বাট সর্বনিম্ন সর্বোচ্চ যদি চাইতো তাহলে কিন্তু 1:4 হতো। সো দেখবা যে অনুপাতের ক্ষেত্রে কোনটা চাইছে। পরেরটাতে দেখো, একটি তরঙ্গ মুখের উপরস্থিত বিন্দুগুলোর দশা পার্থক্য কত? ওই যে আমরা আগে দেখা এসেছি 0 ডিগ্রি, কারণ ওটা কি সেম টাইমে সেম দিকে তারা হচ্ছে সব সরাই যাচ্ছে, সো তার মধ্যে কোনো দশা পার্থক্য নেই। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ করা হলো, দোড়ার প্রস্থ অপরিবর্তিত রাখা হলো, চিরদ্বয়ের মধ্যে চিরদ্বয়ের থেকে পর্দার দূরত্ব পরিবর্তন কিরূপ হবে? মানে প্রস্থটা আমার হচ্ছে সেম রাখা লাগবে, সো এখন চিরদ্বয় থেকে যে পর্দার দূরত্ব রয়েছে এটার কিরকম পরিবর্তন আদায় করতে হবে যাতে জিনিসটা সেম থাকে, নিউট্রালাইজ হয়ে যায়। তো না প্রস্থ সূত্রটা কি জানি, বিটা সমান সমান হচ্ছে ডি ল্যামডা বাই 2a। এখন তো এখানে কি বলছে যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 গুণ করা হয়েছে, তার মানে নিচে হচ্ছে এখানে হচ্ছে 3 গুণ করা হয়েছে। এখন বলছে যে ডোরার প্রস্থ অপরিবর্তিত রাখা লাগবে, যে প্রস্থ রয়েছে এই প্রস্থটা হচ্ছে অপরিবর্তিত রাখা লাগবে। তো এখন বলছে যে তাহলে
তোমার এই চিরদ্বয় থেকে যে পদ্মার দূরত্ব এটা পরিবর্তন কিরূপ হবে, এই যে চিরদ্বয় থেকে পদ্মার দূরত্ব ডি, এটা পরিবর্তন কি হবে। এখন এখানে যেহেতু 3 গুণ হয়েছে, নিউট্রালাইজ করার জন্য এখানে কিন্তু তোমার 3 দিয়ে গুণ দেওয়া লাগতেছে, তাহলে কিন্তু এখন 3 3 নিউট্রালাইজ হয়ে যাবে। সো চিরদ্বয় থেকে যে তোমার যে পদ্মার দূরত্ব রয়েছে সেটা হচ্ছে 3 গুণ করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে দেখো, নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ আমরা কি দ্বারা পৃথক করা যায়, আমরা জানি সমবর্তনের মাধ্যমে, কারণ অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা রয়েছে সেটা সমবর্তন কিন্তু ঘটে না। সো এটার মাধ্যমে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়। পরটাতে আসো, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদয় থেকে আগত আলোক তরঙ্গদ্বয়ের মধ্যবর্তী পথ পার্থক্য কত হবে। উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য আমরা কি জানি যে এন ল্যামডা, তাহলে এন সমান 1 বাই, মানে এন সমান কি হতে পারে 1, 2, 3, 4, এটা হচ্ছে উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য পথ পার্থক্য। তো দেখো, একটা যে প্রথমটা যদি ধরি হচ্ছে তোমার ল্যামডা, এন ইকুয়াল টু 1 হইলে প্রথমটা হচ্ছে ল্যামডা হচ্ছে, আর এন ইকুয়াল টু 2 হলে পরবর্তীটা হচ্ছে 2 ল্যামডা। তো দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে 2 ল্যামডা বাই ল্যামডা, হচ্ছে ল্যামডা। সো অ্যানসারটা কি হবে এখানে ল্যামডা। এটা আরেকভাবে তোমরা করতে পারো, যে দেখো এই জিনিসটা মিশে দিয়ে প্লাস আরেকটা ভাবে দেখতে পারো। তো দেখো বলছে যে উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য, উজ্জ্বল ডোরা মানে সূত্রটা কি হবে, তাহলে দশাপার্থক্য কত হবে, পায়ের জোর গুণিত। তাহলে আমরা বললাম যে একটা জোর গুণিত করছে 2 পাই, তখন পথ পার্থক্য কত হবে, আমরা কি জানি দশাপার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তো এখান থেকে দুটো থেকে যদি আমরা দশাপার্থক্য চেঞ্জ করে দিই, তাহলে এই ল্যামডাটা এদিকে গেলে কিন্তু আলটিমেটলি পাই ল্যামডাই আসতেছে। সো এটা হচ্ছে অ্যান্সার। পরটা দেখো, ফ্রেনেল শ্রেণীর অববর্তনের ক্ষেত্রে আলোক রশ্মিসমূহ এবং তরঙ্গমুখ কিরূপ হবে। ফ্রেনেলের ক্ষেত্রে হবে হচ্ছে তোমার সমান্তরাল ও সমতল, ফ্রেনেল ক্ষেত্রে হবে হচ্ছে সমান্তরাল ও সমতল, সরি ফ্রেনেল ক্ষেত্রে হবে হচ্ছে তোমার অপসারী ও গলীয়। সমতল সমতল হচ্ছে তোমার ফ্রনহফারের ক্ষেত্রে। তারপরে দেখো, বিনাশী ব্যতিচারের ক্ষেত্রে উপরিপাতিত তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য কত। বিনাশী মানে কি, ধ্বংসাত্মক। ধ্বংসাত্মকের ক্ষেত্রে হচ্ছে তোমার উপরিপাতিত তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, পাই বাই 2 এর পথ পার্থক্য যেহেতু বলছে, পার্থক্য মানে হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 এর হচ্ছে বিজোড় গুণিত, বিজোড় বা অনিরুদ্ধ, এটা হচ্ছে অ্যান্সার। আর যদি দশাপার্থক্যের ক্ষেত্রে হচ্ছে পাই মানে সরি ল্যামডা এর বিজোড় গুণিত। এটা কখন হইতো, যদি এটা বলতে হচ্ছে তোমার দশাপার্থক্য। পরেরটাতে যাই আসো, তড়িৎ চৌম্বকীয় তত্ত্বানুসারে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের অনুপাত সি এর আলোর বেগ কত হবে, সি হবে, কারণ আলোর বেগ সব জায়গায় কনস্ট্যান্ট। তবে দেখো, দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পদ্মার দূরত্ব দ্বিগুণ করা হলো, দোড়া প্রস্থ কত হবে। বিটা সমান সমান হচ্ছে ডি ল্যামডা বাই 2 এ। দেখো চির দুটির ব্যবধান দ্বিগুণ করা হয়েছে, কি বলছে যে চির দুটির যে ব্যবধান রয়েছে সেটা হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, চির ব্যবধান এখানে দ্বিগুণ করা হয়েছে, আর চির হতে পদ্মার দূরত্ব হচ্ছে কত গুণ করা হয়েছে, এটাও 2 গুণ করা হয়েছে। সো ধরা প্রশ্ন কত হবে, আলটিমেটলি উপরে যেহেতু 2 গুণ নিচে 2 গুণ, তার মানে কি সেমই থাকবে, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। তো দেখো, একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই বাই 4 হলে পথ পার্থক্য কত হবে। সেম একটা আবার আসছে দশা পার্থক্য পাই বাই 4, তাহলে এই পাশ থেকে যে পথ পার্থক্য নিয়ে আসি ল্যামডা বাই 2 পাই, এটা হচ্ছে পথ পার্থক্য। সো দেখো পাই পাই কাটা, তাহলে হচ্ছে ল্যামডা বাই 8, ল্যামডা বাই 8 করলে সি নাম্বার আছে, সরি সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক এবং চির এবং পদ্মার দূরত্ব দ্বিগুণ করা হলে দোড়া প্রস্থের কি হবে। এটা তোমরা ওইভাবে বের করবা, প্রস্থ হচ্ছে বিটা সমান ডি ল্যামডা বাই 2 এ। তো দেখো এখানে হচ্ছে বলছে যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, এই যে এটা মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে এটা হচ্ছে অর্ধেক, অর্ধেক করা মানে কি উপরে 2 গুণ হয়ে যাবে। আর বলছে যে পদ্মার এবং চিরের দূরত্ব এই ডি, এটাকে 2 গুণ করা হয়েছে, এটা দ্বিগুণ করলাম, তাহলে দোড়া প্রস্থে কি একটু পরিবর্তন হবে, তাহলে উপরে যেহেতু 2 গুণ 2 4 হচ্ছে, তার মানে হচ্ছে প্রস্থটা কত হবে 4 গুণ হবে।
আশা করি বুঝতে পারছো। একদম শেষ পর্যায়ে আর হচ্ছে 7 থেকে 8টার মতো এমসিকিউ আছে, তো ক্লাস একটু ধৈর্য ধরে করো, ইনশাআল্লাহ তোমাদের কাজে লাগবে। দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটি চির বাদ দিলে কোন আলোকীয় ঘটনা ঘটবে? এর আগেও দেখে আসছো, যদি একটি চির বাদ দেয় তাহলে কি ঘটবে? অপবর্তন ঘটবে। তারপরে দেখো, কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? কম্পাঙ্কের সূত্রটা এফ ইকুয়াল টু কি, ফ্রিকোয়েন্সি 1/λ। তাহলে মানে তার যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার কিন্তু হচ্ছে কম্পাঙ্ক সবচেয়ে কম হবে। এখন তো এর মধ্যে দেখো কোনটা হচ্ছে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? মহাজাগতিক গামা, গামাটা আসলো, এটা হচ্ছে কম। রঞ্জন এক্স রে, অতিবেগুনি, তারপর হচ্ছে অবলোহিত, অবলোহিত সবচেয়ে শেষে মানে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সো এর কম্পাঙ্ক হবে হচ্ছে সবচেয়ে কম। তারপরে আসো, আলোর দ্বৈত প্রতিসারক ক্লাস হিসেবে ব্যবহৃত হয় কোনটা? এর আগে অনেক আগে একটা এমসিকিউতে দেখছিলাম ক্যালসাইট, আর একটা হচ্ছে মানে কোয়ার্টজ, আর এটা এখানে আছে হচ্ছে ক্যালসাইট। দুইটা মাথায় রাখবা যে দ্বৈত প্রতিসারক ক্লাসগুলো কোনগুলো, কোয়ার্টজ আর ক্যালসাইট। পরেরটাতে আসো, শক্তির অধক্রমানুসারে নিচের কোন ক্রম সঠিক? অধক্রম মানে কি? বেশি থেকে কম, বেশি তারপরে যাবে হচ্ছে কম, অধক্রম অনুসারে। এখন শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, কি ই সমান সমান কিন্তু জানি যে hc/λ, তার মানে হচ্ছে যার ল্যামডা কম তার শক্তি বেশি। এখন দেখো, অতিবেগুনি এক্স রশ্মি, রঞ্জন রশ্মির কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনির থেকে কম, তার মানে এটা বাদ। 2 নম্বরে দেখো, এক্স রশ্মি অতিবেগুনি রশ্মি ঠিক আছে, বাট গামাটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য প্রথম দুইটা থেকে কম, সো এটাও ভুল। 3 নম্বরে দেখো, এক্স রশ্মি গামা রশ্মি, গামাটা কিন্তু সবচেয়ে কম, সেটা অ্যান্সার হবে। দেখো এখানে দেখো ঠিক আছে, গামার পরে কিন্তু এক্স রশ্মি, তারপর কিন্তু হচ্ছে অতিবেগুনি রশ্মি। সো তরঙ্গ দৈর্ঘ্যের এই রেঞ্জটা ঠিক আছে, মানে কম থেকে বেশি হচ্ছে, কম থেকে বেশি মানে কি আলটিমেটলি হচ্ছে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য কম হয় শক্তিটা বেশি, সো এই ডি নাম্বার অ্যান্সারটা হচ্ছে রাইট। তারপরে দেখো, নিচের কোনটি পোলারাইজার নয়? পোলারাইজার না কোনটা? টুরমালিনটা হচ্ছে পোলারাইজার নয়। তারপরে আসো, দুটি সুসংগঠিত উৎস হতে এ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয় একটি বিন্দুতে, যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় তাদের দশা পার্থক্য 90 মানে হচ্ছে π/2। সো অধিকাংশ পথ পার্থক্য আমরা কি জানি, দশা পার্থক্যের λ/2π গুণ, তাহলে দশা পার্থক্য হচ্ছে π/2, আর যদি এদিকে পথ পার্থক্য এটা নিয়ে আসে λ/2π, এটা হচ্ছে পথ পার্থক্য। তো পথ পার্থক্য কত হচ্ছে, এখানে π কাটা, তাহলে হচ্ছে π/4। π/4 কোনটা আছে? ডি নাম্বার, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, এবং চিরদ্বয় হতে পদ্মার দূরত্ব ডি হলে পদ্মার প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত? তাহলে নর্মালি সূত্রটা আমরা কি জানি, যে ডি λ/a, সেখানে এখানে হচ্ছে তোমার ডি ধরছে, মধ্যবর্তী দূরত্ব ডি ধরছে, তাহলে আমরা কি জানি যে তোমার ওই প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত হচ্ছে 1/β, এটা সমান বিটা ধরছি, 1/β হচ্ছে কত হচ্ছে, তাহলে এখানে d/d λ হচ্ছে অ্যান্সার। যেহেতু প্রতি একক প্রস্থে বলছে, দেখো এখানে কোথায় আছে এই অপশনটা, d/d λ, বি নাম্বার আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, কোন তরঙ্গের সমবর্তন হয় না? সমবর্তন কোন তরঙ্গের হবে না? সেটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে একটা আছে শব্দ, শব্দের কোনো সমবর্তন হয় না। এটা তোমাদের লাস্ট কোয়েশ্চেন, নিচের কোন ঘটনাটি অনুপস্থ তরঙ্গের জন্য ঘটে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য ঘটে না? অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য সমবর্তন ঘটে না। এই পর্যন্ত ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের সবাই ভালো লাগছে। আর তোমরা সবাই ঠিকমতো পড়াশোনা করো, স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনী এখন যেহেতু আর বেশি সময় নাই, বারবার প্র্যাকটিস করো, দেখা যাবে যে অনুশীলন থেকে কিন্তু হুবহু কমন আসছে। আর মুখস্থ করিও না, ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে অনেক সহজে তোমরা মনে রাখতে পারতেছো, পরীক্ষা হলে মাথা ঠান্ডা থাকতেছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।